শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে টানা কর্মবিরতি আইন বিরোধী ও জাতীয় স্বার্থ বিরোধী। আন্দোলনকারীদের সাথে অর্থ উপদেষ্টার পূর্ব নির্ধারিত বৈঠকও বাতিল হয়েছে। এদিকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগে দ্বিতীয় দিনের কমপ্লিট শাটডাউনে বন্ধ ছিল আমদানি রফতানি। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে সারা দেশে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে দেশব্যাপী পদযাত্রা। ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ ও ৫ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করবে দলটি। এদিকে ১৬ তারিখ জুলাই শহীদ দিবস ও ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি আশা অনুযায়ী হয়নি বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় ধাপের বৈঠকের ৭ম দিনে তিনি এমন মন্তব্য করেন। বহুল প্রত্যাশিত জুলাই সনদ নিয়েও অনিশ্চয়তা জানান। আজকের আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ মেনে নিয়েছে অধিকাংশ দল, তবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এনবিআরের আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা অনতিবিলম্বে কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। আজ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন বার্তা দেওয়া হয়েছে, যেখানে আমদানি রফতানির সাথে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের সকল চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে সকাল থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির অংশ হিসাবে দ্বিতীয় দিনের মতো রোববার সকাল থেকে ব্যানার প্লাকার্ড নিয়ে আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন দেশের বিভিন্ন প্রান্তের কর ও শুল্ক কর্মকর্তা কর্মচারীরা। দাবি, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের অপসারণ ও বোর্ডের যৌক্তিক সংস্কার। 12 মে মধ্যরাতে যেই অধ্যাদেশটা জারি করা হয়েছিল, আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাসে এরকম মধ্যরাতে কোনো অধ্যাদেশ জারি হয় না। বিশেষ একটা গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করার একটা কৌশল হিসেবে আমরা দেখছি। এটার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যার। উনি যদি আমাদের যৌক্তিক দাগে যথাসময় মেনে নিত, উনি পদত্যাগ করতো, তাহলে আমরা কমপ্লিট শাটডাউনে যেতাম না, আর আমাদের রাজস্ব ফলও হতো না। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এই আন্দোলনে রাজস্ব বোর্ড বিলুপ্তি রোধ, এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা। সংস্কারের জন্য একমাত্র একজনই দায়ী এবং একজনই হচ্ছে গিয়ে এটার অপসারণ করতে চাচ্ছেন না, বাধা দিচ্ছেন, তিনি হচ্ছেন এনবিআর এর চেয়ারম্যান। উনি অর্থ মন্ত্রণালয়ের সাথে, উনি অর্থ উপদেষ্টার সাথে আমাদের একটা পার্থক্য তৈরি করে দিয়েছেন। তাকে অপসারণ করা না হলে এই আন্দোলনের যে অচলাবস্থা, এটা দিনের পর দিন বাড়তে থাকবে এবং আমরা যে কাঙ্ক্ষিত যে রাজস্ব সংস্কারটা চাচ্ছি, সেই পদে তিনি বাধা হয়ে দাঁড়াবেন। পরে সংবাদ সম্মেলন করে তারা জানান, চলমান অচলাবস্থা নিরসনে শুল্ক ও কর কর্মকর্তাদের 20 সদস্যের একটি দল বিকেলে বৈঠক করবে অর্থ উপদেষ্টার সাথে। ট্যাক্স এবং কাস্টমস থেকে 10 জন 20 জনের একটি ডেলিগেশন মাননীয় অর্থ উপদেষ্টার সাথে আজকে আমরা আশা করছি বিকাল 4টায় সচিবালয়ে মাননীয় অর্থ উপদেষ্টার দপ্তরে আমরা বসবো এবং সেখানে যে আলোচনা হবে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করব। যদিও অর্থ উপদেষ্টা দুপুরেই জানিয়েছেন, কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করলেও হচ্ছে না কোনো বৈঠক। বিকেলে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে জানানো হয়, আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা অনতিবিলম্বে কাজে যোগদান না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশন সমূহের সকল চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত জানানো হয় বিবৃতিতে। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে এই কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দর ও বেনাপোল সহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কার্যক্রম বন্ধ থাকে। ডেস্ক রিপোর্ট। অফিস কক্ষে ঝুলছে তালা, নেই কর্মকর্তা কর্মচারীদের কর্মব্যস্ততা। অচল অবস্থা তৈরি হয়েছে দেশের সবচেয়ে বড় কাস্টম হাউসে।
সকাল থেকে চট্টগ্রাম কাস্টমসের সামনে জড়ো হয়ে শাটডাউন কর্মসূচি পালন করে কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। এতে পণ্য খালাসের জন্য নতুন শুল্কায়ন হয়নি, যার প্রভাবে ব্যাহত হচ্ছে দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দরের কার্যক্রম। শুল্কায়ন বন্ধ থাকায় বন্দরের পণ্য জট দেখা দেবে বলে আশঙ্কা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের জেটির ভেতরেও পণ্য বোঝাইয়ের অপেক্ষায় জট তৈরি হয়েছে গাড়ির। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের সব কাজগুলো জমে যাচ্ছে। একদিন 10 দিনের কাজটা একদিনে করা যাবে না। ইম্পোর্টারের লস, সিএনএফ এর কষ্ট। দ্রুত সমাধান হোক, যাতে আমাদের যে ইম্পোর্ট এক্সপোর্টের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটা আমরা যাতে খুব সহজেই এটা করতে পারি। কন্টেনার ড্যামারেজ খাইতেছে বন্দরে, আমরা কোনো কাজ করতে পারতেছি না। আমাদের কাজগুলো আজকে 3 দিন পর্যন্ত আমরা ইন্ডেন্ট দিয়ে রাখছি, কোনো কাজ হচ্ছে না। পণ্য জাহাজীকরণ করতে পারছে না। ইতিমধ্যে গতকাল প্রায় 2900 টিউনেস কন্টেনার জাহাজীকরণ করা হয়নি। প্রতিদিন 18 থেকে 20,000 কোটি টাকা ক্ষতি সাধিত হচ্ছে। এটি আমাদের অর্থনীতির সবচেয়ে বেশি দুর্ভাগ্যের জায়গা তৈরি করবে আমাদের জন্য। দিনাজপুরের হিলিতে খালাসের অপেক্ষায় রয়েছে পণ্য বোঝাই ট্রাক। ট্রাকেই রাখা হচ্ছে পণ্য। ব্যবসায়ীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এলসি নিয়ে পড়তে হচ্ছে জটিলতায়। গাড়ি বন্দরে পড়ে আছে, এই জন্য আমদানিকারকরা ভর্তুকি দিতে হবে। যারা এলসি নগদ টাকা এলসি করেছে ব্যাংক ইন্টারেস্ট দিতে হবে। যাদের মার্জিনে আছে তাদেরও ব্যাংক ইন্টারেস্ট দিতে হবে। মালগুলো ঢুকতে দেরি হবে, এই জন্য গাড়ি ভাড়া বৃদ্ধি পাবে। মানে ইম্পোর্টাররা আমদানিকারকরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে। সরকার এই কাস্টমস বা এনবিআর এর সঙ্গে যে একটা মতবিরোধ চলছে, এটা যত দ্রুত সম্ভব তারা তাদের মধ্যে বসে আলোচনার মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক না কেন, এটা দ্রুত সমাধান করে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসা। একই অবস্থা বেনাপোল ও সোনা মসজিদ স্থলবন্দরেও। পণ্য শুল্কায়ন না হওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আমদানি করা কাঁচামাল পথেই নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত সমস্যা সমাধানের দাবি করেছেন ব্যবসায়ীরা। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক। 2024 সালের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। এই কর্মসূচির মধ্যে রয়েছে 3রা আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা এবং 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন। এছাড়া 1 জুলাই থেকে পদযাত্রা কর্মসূচিও শুরু করবে দলটি। জুলাই 2024, ছাত্র জনতার আন্দোলনে উত্তাল দেশ। রক্তের বিনিময়ে 15.5 বছরের আওয়ামী লীগ শাসনের অবসান। সেই জুলাইয়ের বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া মানুষের কথা শুনতে জুলাই জুড়ে দেশের সব জেলায় পদযাত্রা করবে জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলা মোটর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে জানানো হয়, শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হবে পদযাত্রা। যাবে দেশের 64টি জেলায়, শহর থেকে গ্রামে, শহীদদের কবরের কাছে। যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, আমরা মনে করি সেই বাংলাদেশ বিনির্মাণের কাজ, রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনো চলমান। ফলে সেই দেশ গড়ার লক্ষ্যে, দেশ গড়তে জুলাই পদযাত্রা, এটি আমাদের ট্যাগলাইন। নাহিদ ইসলাম বলেন, আগামী 16ই জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করা হবে। এদিন সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল ও স্মরণ সভা হবে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ অভিযোগ করে আগামী 3 আগস্ট ছাত্র জনতাকে নিয়ে জুলাই ঘোষণাপত্র দেয়া হবে জানান নাহিদ ইসলাম। 3রা আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী 1 দফা দিবস ঘোষণা হয়েছিল। আমরা এই বছর 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে বিচারের রোডম্যাপ এবং পরে যারা ক্ষমতায় আসবে তারা কোন প্রক্রিয়ায় বিচার করবেন সেটির প্রতিশ্রুতি দিতে হবে বলেও জানান এই এনসিপি নেতা। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল 36 দিনের কর্মসূচি গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া, শহীদদের স্মরণে আলোচনা সভা, বিজয় মিছিল এবং সমাবেশ। বাংলাদেশের রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে জুলাই গণ অভ্যুত্থান। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে জীবন বাজি রেখেছিল এদেশের তরুণ সমাজ। রাজনৈতিক ইতিহাসের বাঁক বদলে দেওয়া এই মাসের বর্ষপূর্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে
ইতিমধ্যে ৩৬ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের কর্মসূচিও হাতে নিয়েছে সরকার। ১ জুলাই দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। বাকি দিনগুলোর উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে ৫ জুলাই আওয়ামী সরকারের জুলুম নির্যাতন প্রচারে দেশব্যাপী পোস্টারিং, ১৪ তারিখ জুলাই নারী দিবস হিসেবে চালু, প্রতি জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন, ১৫ তারিখ জুলাইয়ের স্মৃতিচারণ, ডকুমেন্টারি প্রদর্শনী ও জুলাইয়ের গান, ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ স্মরণে অনুষ্ঠান, ১৮ জুলাই ১ মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট। এছাড়া ৩ আগস্ট শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রা, ৫ আগস্ট ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, মানিক মিয়া এভিনিউ অভিমুখে বিজয় মিছিলের আয়োজন করা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপিও ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। রয়েছে ১ জুলাই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রার আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান, ১২ জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা, ১৬ জুলাই শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাইদের স্মরণে চট্টগ্রাম ও রংপুরে ছাত্র সমাবেশ, ২৬ জুলাই মানিক মিয়া অ্যাভিনিউতে রোড টু জুলাই শিরোনামে গ্রাফিতি অঙ্কন ও গণসংগীত পরিবেশন, ৬ আগস্ট বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে বিজয় মিছিল করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ১ জুলাই দোয়া অনুষ্ঠান, ১৬ জুলাই শহীদ আবু সাইদের স্মরণে রংপুরে আলোচনা সভা, ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আর ৫ আগস্ট দেশজুড়ে গণমিছিল। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কর্মসূচি গ্রহণ করেছে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলেও সরকার আগামী মাসের ১৬ তারিখে জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের সামনে তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, মামলা বাণিজ্য এবং ভুয়া মামলা থেকে পরিত্রাণ পেতে ফৌজদারি দণ্ডবিধিতে নতুন সংশোধনী যুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, এতে করে প্রাথমিক তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে সাক্ষ্য প্রমাণ না থাকলে বিচার কাজ শুরুর আগে আদালত অভিযুক্তকে মুক্তি দিতে পারবে। সিআরপিসিতে 173A নতুন বিধান যুক্ত করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে ১০০ জন লোককে আসামি করা হয়েছে, তার মধ্যে ৯০ জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই, তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আনুপাতিক নির্বাচন ও সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন নিয়ে দলীয় ফোরামে আবারও আলোচনা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি বলছে, তারা অনেক ছাড় দিলেও কমিশনের আলোচনায় ঐকমত্যে আসা যাচ্ছে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ৭ম দিনের বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয়। জুলাই সনদ স্বাক্ষর করা নিয়েও খানিকটা শঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। এরপর শুরু হয় মূল আলোচনা। দুপুরের বিরতি পর্যন্ত রাজনৈতিক দলগুলো গত দিনের অমীমাংসিত বিষয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে আলোচনা করে। কমিশনের প্রস্তাবে নির্বাহী বিভাগ দুর্বল হবে উল্লেখ করে আবারও এর বিরোধিতা করে বিএনপি সহ কয়েকটি দল। তবে এনসিপি, জামায়াত সহ বাকি দলগুলো পক্ষে অবস্থান নেয়। এই ধরনের একটি বডি কনস্টিটিউশন বডি গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতার হস্তক্ষেপের কোনো সুযোগ নেই, আগেও ছিল না। এটাকে এনশিওর করার জন্য এটা করা হচ্ছে। যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেগুলোকে যদি প্রধানমন্ত্রীর করায়ত্ত করা হয় পূর্বের মতো করে, তাহলে আমাদের এই ঐকমত্য কমিশনে বসায় এত মানুষের জীবন দেওয়া তার আলাদা করে কোনো অর্থ থাকে না। যদি জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রস্তাবগুলো
যদি সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য আমরা দিনের পর দিন আলোচনা করি তাতে ফায়দা কি হবে? তো সেই জন্য আমি মনে করি যে ঐক্যমত্য কিভাবে প্রতিষ্ঠিত হবে এবং সে কোন প্রক্রিয়া সেটা আগে নির্ধারণ করেন। কোনো ঐক্যমত্যে না আসায় কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিএনপিকে দলীয় ফোরামে আবারও আলোচনার আহ্বান জানান ডক্টর আলী রিয়াজ। আপনারা এই নতুন প্রস্তাবটা আপনাদের নীতি নির্ধারকদের সাথে আরেকবার আলোচনা করে দেখতে পারেন কিনা। আলোচনার দ্বিতীয় ভাগে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া ও উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকার উপর মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষের নির্বাচনের জন্য 100 জন প্রার্থী মনোনীত করবে, এই প্রস্তাবের সাথে আমরা দ্বিমত। বিকেলে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, দ্বিকক্ষ সংসদ মেনে নিয়েছে অধিকাংশ দল, তবে নির্বাচন প্রক্রিয়া কি হবে তা নিয়ে আলোচনা চলমান রয়েছে। আনুপাতিক হারে নির্বাচন প্রক্রিয়ার বিরোধিতা করা বিএনপিকে বিষয়টি নিয়ে ফের বিবেচনার অনুরোধ জানান আলী রিয়াজ। নির্বাচন প্রক্রিয়া হিসেবে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংখ্যানুপাতে করার ব্যাপারে অধিকাংশ দল মত দিয়েছেন, তবে কোনো কোনো দল এ ব্যাপারে সুস্পষ্ট আপত্তি জানিয়েছেন। দুদিন বিরতি দিয়ে দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের আলোচনা আগামী 2 জুলাই থেকে আবার শুরু হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে একজন মারা গেছেন, শনাক্ত হয়েছেন 383 জন। দেশের বিভিন্ন জেলায় নতুন করে আরও ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। গেল 24 ঘন্টায় বরগুনায় 76 জন শনাক্ত হওয়ায় এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2855 জন। হটস্পট কুমিল্লার দাউদকান্দিতে প্রতিদিন গড়ে অন্তত 80 থেকে 100 জনের ডেঙ্গু শনাক্ত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি মাসে দাউদকান্দিতে 1,500-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এদিকে যশোরে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 5 জন। বিভিন্ন হাসপাতালে ভর্তি 18 জনের মধ্যে অধিকাংশই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও অন্তত 81 প্যালেস্টাইনি নিহত ও 4 শতাধিক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও আল শিফা হাসপাতালের কর্মীদের তথ্য অনুযায়ী গাজার একটি স্টেডিয়ামের কাছে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় শিশুসহ অন্তত 11 জন নিহত হয়। উদ্বাস্তু হাজারো প্যালেস্টাইনি ওই স্টেডিয়ামে তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন। এদিকে চলমান ইসরায়েলি অবরোধ ও হামলার মধ্যে অন্তত 66 জন শিশু অপুষ্টিতে মারা গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ। তারা বলছে, দুধ, পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা ঢুকতে না দেয়াই এই সংকটের প্রধান কারণ। দ্বিতীয় দিনে আজ প্রবাসী 48 জন ফুটবলারের ট্রায়াল নিয়েছে ফেডারেশন। জাতীয় স্টেডিয়ামে হচ্ছে এই ট্রায়াল। শনিবার থেকে শুরু হয়েছে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। 2 সেশনে হচ্ছে তাদের বাছাই পরীক্ষা। 14 থেকে 27 বছর বয়সী 48 জন খেলোয়াড় অংশ নিয়েছেন এতে। বেশিরভাগ ফুটবলার এসেছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে। ঢাকার গরম আবহাওয়ায় বেশ কঠিন পরীক্ষা দিতে হচ্ছে তাদের। অন্যদিকে বাছাই নেওয়া কর্মকর্তাদের মন্তব্য, ফিটনেসে ঘাটতি আছে খেলোয়াড়দের। বাছাইয়ে উত্তীর্ণ ফুটবলাররা সুযোগ পাবেন বাংলাদেশ অনূর্ধ্ব 17 এবং 23 দলের ক্যাম্পে। সন্ধ্যার সংবাদ শেষ করব, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি সরকারের। আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনে বন্ধ বন্দরের আমদানি রফতানি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি জাতীয় নাগরিক পার্টির। 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ, আলাদা কর্মসূচি উপদেষ্টা পরিষদের। এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি আশানুরূপ নয় জানালেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে একমত বেশিরভাগ দল।
এ ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইবতিসাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।